You're watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. আমি বাংলাদেশের কনটেক্সটই ক্লিয়ার করি। বাংলাদেশে আমরা সাধারণত যে ভাষা বা শব্দগুলো ইউজ করে থাকি, একটা হচ্ছে ব্যারিস্টার শুনবেন আপনি, আরেকটা শুনবেন অ্যাডভোকেট, আরেকটা আপনি যেটা বললেন আইনজীবী। তো আইনজীবী বলতে ইটস এ জেনারেল ওয়ার্ড, ইন আদার ওয়ার্ডস লয়ার্স, মানে এদের সবাইকেই আইনজীবী বলা যায়। কিন্তু অ্যাডভোকেট হচ্ছে, আপনার অ্যাডভোকেট হতে হলে একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা পাশ করতে হবে, সেখান থেকে আপনি লাইসেন্স পাবেন টু কল ইউরসেলফ অ্যান অ্যাডভোকেট। আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল আছে, পরীক্ষাটা দিয়ে পাশ করলে বার কাউন্সিলের সাথে আপনি এনরোলড হবেন। সো শুধু তখনই আপনি নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিতে পারবেন, এবং এটা হচ্ছে প্রথম পরীক্ষাটা। তারপরে আমাদের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার জন্য একটা নির্ধারিত সময় পার হওয়ার পরে আরেকটা পরীক্ষা দিতে হয়, সেট অফ এক্সামস। সেটা পাশ করলে আপনি হাইকোর্ট এনরোলড অ্যাডভোকেট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন। সো দিস ইজ হোয়াট অ্যাডভোকেট মিনস। অ্যাজ ফর ব্যারিস্টার, এটা হচ্ছে গিয়ে আপনি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে ওখানে বার ভোকেশনাল কোর্স বলে 1 বছরের একটা পরীক্ষা, একটা কোর্স নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে Honorable Society of Lincoln's Inn থেকে you'd be called, that's somewhat of an কি বলবো, গ্রাজুয়েশন সেরেমনি আপনি বলতে পারেন, তখন ইউ কল ইউরসেলফ আ ব্যারিস্টার। এই 1 বছরের কোর্সটা, যেটার পরে আমি নিজেকে ব্যারিস্টার হিসেবে পরিচয় দিতে পারি, এটার আগে আপনি আপনার আন্ডারগ্র্যাডটা করেন, মানে এলএলবি পাশ করার পরে এই কোর্সটাতে ঢোকার জন্য আপনি এলিজিবল হন। সো ইউকে থেকে এভাবে করে পড়ে আসলে আপনি নিজেকে, মানে আমি বার পাশ করে এসছি বা ব্যারিস্টারি পড়ে এসছি, সাধারণ ভাষায় এটাই বলা হয়। সো আই গেস দিস আর দ্য ডিফারেন্সেস। আর আইনজীবী এদের সবাইকেই বলা হয়, কিন্তু বাংলাদেশে প্র্যাকটিস করতে হলে আপনার অ্যাডভোকেট হতে হবে এবং ওই পরীক্ষাগুলো দিয়ে অ্যাডভোকেটের লাইসেন্সটা পেতে হবে। আপনি বার করে এসেই যে প্র্যাকটিস করতে পারবেন তা নয়, প্র্যাকটিস করার জন্য এই লাইসেন্স গুলো দরকার হবে। সো ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাডভোকেট টু প্র্যাকটিস ইন বাংলাদেশ। So can I make a statement like all the barristers are advocates, but all the advocates are not barristers? Does it make sense? Not really, কারণ দেখা যাচ্ছে অনেক ব্যারিস্টার এসে এই অ্যাডভোকেটশিপ পরীক্ষা আইদার দিচ্ছে না বা পাশ করছে না, বা ওনারা চাকরিতে বা অন্য কিছুতে নিয়োজিত হয়ে গেছেন, সেক্ষেত্রে ওনারা কিন্তু অ্যাডভোকেট না। তো অ্যাডভোকেট হতে হলে পরীক্ষাগুলো দিতে হবে। That is wise. Who's কে আর কি একটু উপরের দিকে ডিফারেন্সিয়েট কি করা যায়, ব্যারিস্টার না অ্যাডভোকেট, এটা কিভাবে বুঝবো? বোঝার আসলে খুব একটা যে উপায় আছে তা নেই। আপনি মানে অ্যাডভোকেট তো সবাই, মানে আমি ইংল্যান্ডে বার পাস করেছি, বাংলাদেশে এসে আমি অ্যাডভোকেটশিপের যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিয়েছি, পাশ করে অ্যাডভোকেট হয়েছি। So I'm a practicing barrister who's and I have to be an advocate. Advocate ছাড়া তো আমি আইন পেশায় প্র্যাকটিস করতে থাকতে পারবো না বাংলাদেশে। তো বাংলাদেশে যারাই নিজেদেরকে আইনজীবী হিসেবে পরিচয় দেয়, they are all advocates. Okay, got it. কিন্তু they are not necessarily all barristers. Barristers হতে হলে বাইরে থেকে পাশ করে আসতে হবে, ইংল্যান্ডে ওই কোর্সটা করে আসতে হবে। আমরা অনেককে শুনে থাকি, আমার কোর্টের বারান্দায় যেতে আসতে জমি ঘর সব বিক্রি করে ফেললাম, আমার চুল সাদা হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, কিন্তু এখনো আমি আমার কেসের কোনো এন্ড দেখতে পেলাম না। We often hear this from general people, especially from people of our villages. কেন এমন হয়, আর এটা কতদিন হতে পারে মিনিমাম এবং ম্যাক্সিমাম, ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, কত তাড়াতাড়ি একটা কেস রুলড আউট হয়ে গেল বা সলভ হয়ে গেল বা ডিসিশন চলে আসলো, বা কত দেরি আপনার দেখা মতে, সেটা আমি সময় নিয়ে টাইম ওয়াইজ জানতে চাই। এবং আরেকটু জানতে চাই মানি ওয়াইজ। অনেকে বলে আমি তো মিলিয়নস অলরেডি স্পেন্ড করে ফেললাম টু উইন দ্য কেস মেবি অফ $100,000 কেস, স্পেন্ড মেবি মিলিয়ন। সো টাকার দিক দিয়ে কত এরকম যেতে পারে, একটা রাফ একটা আইডিয়া, এবং সময়ের দিক দিয়ে আপনার দেখা মতে? জি, আসলে প্রবলেমটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস এখনো বাংলাদেশে একটা মেজর প্রবলেম, বড় ধরনের প্রবলেম। আমাদের কোর্ট সিস্টেমে there is a colossal backlog of cases, মানে millions of cases এখনো পেন্ডিং, যেটা ক্লিয়ার হচ্ছে না।
তো এই সিচুয়েশনেই যে কোনো সাধারণ মানুষের জন্য আমাদের কোর্টে কোনো মামলা করা এবং মামলার রায় হওয়া পর্যন্ত এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে বছরকে বছর পার হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন কি টাইপের মামলা। এটা অবভিয়াসলি ভেরি করবে মামলা টু মামলা। যে মামলাটা শুরুই বা উৎপত্তি হচ্ছে হাইকোর্টে, যেরকম রিট পিটিশন, কনস্টিটিউশনাল কেসেস এর যেগুলো আছে, সেটা অবভিয়াসলি আর একটু কুইকার হচ্ছে, কারণ হাইকোর্টের পরে আর একটাই কোর্ট আছে, সেটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন। কিন্তু যে মামলাটা শুরু হচ্ছে একদম নিচ থেকে, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে, সেগুলো উঠতে উঠতে অনেক বছর পার হয়ে যায় সাধারণত, বিকজ অফ দিস ব্যাকলগ অফ কেসেস ইন দ্য কোর্টস। অ্যান্ড অনেক বছরের সাথে মানে সময় সাপেক্ষ ব্যাপার এবং কস্টলি, ইটস এক্সপেন্সিভ। কারণ আপনার এখানে কোর্ট ফিস তো দিতেই হচ্ছে, বাট কোর্ট ফিসের থেকেও যেটা ইম্পর্টেন্ট, লিগাল ফিসও তো দিতে হচ্ছে, কারণ প্রত্যেক অ্যাপিয়ারেন্সের জন্য লয়ার্সরা চার্জ করছে, স্বাভাবিক, এটা ওনাদের প্রফেশন। সো এই কোর্ট ফিস, লিগাল ফিস, এগুলো মিলে হয়তো সাধারণ কারোর জন্য খুব এক্সপেন্সিভও হয়ে যায় ব্যাপারটা। ইট ইজ আনফর্চুনেট, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আর আপনার যে আরেকটা প্রশ্ন ছিল যে সময়ে বা কস্টের একটা এস্টিমেট, অনেস্টলি এভাবে ইট উড বি ডিফিকাল্ট, কারণ পুরোপুরি নির্ভর করবে কি মামলা, কোন কোর্টে মামলাটা করা হচ্ছে, এগুলোর উপরে যে কস্ট কত দূর হতে পারে, কি ধরনের উকিলকে হায়ার করা হয়েছে। কারণ এখানে 5,000 টাকার উকিল আছে, 5 লাখ টাকার আছে, আর ইদানিং দেখছি 5 কোটি টাকারও আছে। সো কাকে হায়ার করছেন তার উপরে নির্ভর করবে কত এক্সপেন্সিভ, এন্ড কি ধরনের মামলা তার উপরে নির্ভর করবে কত এক্সপেন্সিভ। যত কমপ্লিকেটেড, যত হাই প্রোফাইল মামলা হবে, যত হাই প্রোফাইল ক্লায়েন্টস হবে, উকিলও তখন ওরকম হাই প্রোফাইল উকিলই নিতে হবে, না হলে হয়তো কাজ হবে না। তো এগুলোর উপর ডিপেন্ড করবে কস্ট। বাট এটা আনফর্চুনেট রিয়ালিটি যে আমাদের ম্যাসিভ ব্যাকলগ মামলার, মিলিয়নস অফ কেসেস পেন্ডিং, এন্ড আমাদের এই জাস্টিস ডেলিভারি সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে ইন মেনি মেনি ওয়েজ, যাতে এই সমস্যাগুলোর সমাধান না হলে আমরা অ্যাক্সেস টু জাস্টিস কখনোই নিশ্চিত করতে পারবো না। Now, আপনি বললেন যে অনেক মামলার ব্যাকলগ, তো আমি যদি ব্যাকলগ গুলোকে মিনিমাইজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি তাহলে জাজের সংখ্যা বাড়াতে হবে, অ্যাডভোকেটস এর সংখ্যাও তো তাহলে বাড়াতে হবে? সেক্ষেত্রে কি আমার পুলিশ ভেরিফিকেশন না হলে তো মামলাটা, কি বলে এটাকে, চার্জশিট না হলে তো এগোবে না নিশ্চয়ই। তো ওখানেও আমার ম্যান পাওয়ার রিসোর্সিং এর ব্যাপার রয়ে গেল। তাহলে কি করা যায় এই ব্যাকলগটা মিনিমাইজ করার ক্ষেত্রে? কি করতে পারি আমরা? ইজ এনি কুইক সলিউশন কি আছে, নাকি এটা শুধু আমাদের ফ্রাস্ট্রেশন থেকে বলেই যেতে হবে এভরি ইয়ার? এটার সলিউশনটা কোথায়? এটার সলিউশনের উপরে যে কাজ একেবারে হচ্ছে না তা না। আমাদের সুপ্রিম কোর্টের বেশ কয়েকটা কমিটি আছে অফ জাজেস, ওনারা ইউএনডিপি হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার, ইউএনডিপির সাথে কাজ করছে এই ব্যাপারে যে কিভাবে সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করা যায়। যেরকম একটা রিসেন্ট এক্সাম্পল আমি তো বলবো, একটা রিসেন্ট মাইলস্টোন যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল কোর্টস ইন্ট্রোডিউস করা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে, এই মহামারীর কারণে। যেহেতু রেগুলার কোর্ট সব বন্ধ হয়ে গেছে, ভার্চুয়াল কোর্টস ইন্ট্রোডিউস করা হয়েছে। সো দেয়ারইন লাইজ পোটেনশিয়াল, যে এখনো ভার্চুয়াল কোর্টসে আমাদের অনেক ধরনের টেকনিক্যাল ব্যারিয়ার্স আছে, লিগাল ব্যারিয়ার্স আছে, যেগুলো ওভারকাম করতে হবে এই ভার্চুয়াল কোর্ট সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করার জন্য। বাট ওয়াই আই সে যে এখানে ট্রিমেন্ডাস পোটেনশিয়াল আছে টু মেক দ্য জাস্টিস ডেলিভারি সিস্টেম মোর অ্যাক্সেসিবল and more affordable to the public. And এই মহামারীতে যখন কেটেও যাবে, তখনও I would say যে এই virtual court system should be integrated into regular court system. কারণ এখানে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় যদি কোর্টস ভার্চুয়ালি অপারেট করে। একটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশের কোনো রিমোট কর্নারে থাকি, একজন সাধারণ মানুষের জন্য, ধরেন দিন মজুর বা এই ধরনের কারোর জন্য যে দিন এনে দিন খায়, ওখান থেকে ঢাকা পর্যন্ত আসা কিন্তু এক্সপেন্সিভ একটা ব্যাপার, ট্রাভেল কস্ট ইজ ইনভলভ। সো সে যদি তার মামলাটা ভার্চুয়ালি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইভেন্চুয়ালি অনেক কস্ট কমে যাবে। তারপরে তার ইনকাম এফেক্টেড হবে না, কারণ যে দিন এনে দিন খায় সে তো কয়েকদিন হাতে নিয়ে মিনিমাম আসতে হবে ঢাকা শহরে ট্রাভেল করে তার মামলা করার জন্য। এন্ড তারপরে এই এত ব্যাকলগ কেসেস এর তারিখের পর তারিখ পড়বে, সো যতগুলো তারিখ পড়বে প্রত্যেকটা তারিখে বেশ কিছুদিন হাতে নিয়ে আসতে হবে। সেই কিছুদিন যে ওনারা ইনকামটা করতো, যে কামাইটা হতো, সেটা হবে না।
এসব সমস্যা কিন্তু সমাধান করার একটা বড় পোটেনশিয়াল আছে এই ভার্চুয়াল কোর্ট সিস্টেমের। সো দ্যাট ইজ ওয়ান বিগ area যেটা I think we should be focusing on. We should be improving its efficiency so that it becomes মানে part of the regular court system. এই ব্যাকলগটা ট্যাকল করার জন্য। আচ্ছা, আমরা একটা টার্ম বেশ শুনি সচরাচর, রিট পিটিশন সাবমিট করলো এই লয়ার, সেই অ্যাডভোকেট অন হিজ বিহাফ, হার বিহাফ। এটা কি রিট পিটিশনটা কি আসলে? জি, রিট পিটিশন হচ্ছে গিয়ে আমাদের সংবিধান, কনস্টিটিউশন অফ বাংলাদেশের আর্টিকেল 102 তে ক্ষমতা দেয়া আছে হাইকোর্টকে কিছু অর্ডার জারি করার upon application by an aggrieved person. এটার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, যেটা নিশ্চিত করা হয়েছে প্রত্যেকটা সিটিজেনকে, সেই ফান্ডামেন্টাল রাইটস গুলো যদি কোনোভাবে লঙ্ঘন করা হয় বা কোনো গভর্নমেন্ট অথরিটি, কোনো অন্য কোনো অথরিটি যদি পাবলিক অথরিটি লঙ্ঘন করে, সেক্ষেত্রে আপনি রিট মামলা ফাইল করেন হাইকোর্টে। ধরেন আমি একটা স্মল এক্সাম্পল আপনাকে দেই, আপনার কি বলে যে আপনার রাইট টু লাইফ, যদি আপনার রাইট টু লাইফ ইজ বিং এফেক্টেড, আমি আমারই একটা মামলার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে হয়তো বেটার হবে। আমি একটা জনস্বার্থমূলক মামলা দায়ের করেছিলাম ব্লাস্ট নামে যে এনজিওটা আছে, লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ওনাদের পক্ষ থেকে। তো এই মামলাটা দায়ের করেছিলাম হেলথ মিনিস্ট্রি, ডিজি হেলথ সার্ভিসেস, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ওনাদেরকে পার্টি করে। এখন কি ছিল মামলাটার বিষয় ছিল যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস যখন রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমসদের প্রয়োজন হয়, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হাসপাতালগুলো, স্পেশালি বেসরকারি হাসপাতালগুলো, তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। কারণ বলছে যে আপনি আগে পুলিশ স্টেশনে মামলা ফাইল করে আসেন, তারপরে আমার কাছে আসেন। কারণ রোড অ্যাক্সিডেন্ট অনেক সময় হয় যে মেডিকো লিগাল নেচার অফ দ্য কেস, সে কারণে ফিরিয়ে দেয়। অনেক সময় ফিরিয়ে দিচ্ছে যে ইনএবিলিটি টু পে, মানে আর্থিক অক্ষমতার কারণে ফিরিয়ে দিচ্ছে। সেই নানা কারণে যে ফিরিয়ে দিচ্ছে, এইটাকে, এই যে একটা ফেনোমেনন, এই ফেনোমেননটাকে কন্ট্রোল করতে যে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তাদের এই ব্যর্থতা আমার অ্যাজ এ সিটিজেন রাইট টু লাইফ এফেক্ট করছে। কারণ অনেকে মারা যাচ্ছে জরুরি স্বাস্থ্য সেবা না পেয়ে। সো তাদের এই ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেটেড হচ্ছে এই মিনিস্ট্রির ব্যর্থতার কারণে। সেটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করা হয়েছে কোর্টে। এটা একটা কারণ যেখানে রিট পিটিশন ফাইল করা হয়। আরেকটা হচ্ছে যে কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়নি, কিন্তু ধরেন পাবলিক যে অথরিটি গুলো বা গভর্নমেন্ট বডি গুলো আছে, তারা আইন অনুযায়ী তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো পালন করেনি। অ্যাজ এ রেজাল্ট আমি এগ্রিভড হয়েছি। আমি ধরেন একটা বিজনেসম্যান ওর কোম্পানি, এন্ড সে কারণে আমি রিট পিটিশন ফাইল করে বলছি ওনাদের যে আইনি দায়িত্বগুলো ছিল, এই দায়িত্বগুলো ওনারা পালন করেনি, তাই আমি এগ্রিভড হয়েছি। এখন কিছু প্রতিকার চাবো কোর্ট থেকে। তো এই দুটো কারণে ফাইল করে থাকা হয়, যে একটা হচ্ছে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, আরেকটা হচ্ছে গিয়ে আইন অনুযায়ী এই পাবলিক বডিগুলোর যা যা করার কথা সেটা করেনি, তাই আমি প্রতিকার সে কোর্টে ফাইল করতে পারি। এটাকে ইচ্ছা করলে যে কেউই করতে পারে, সেই সুযোগটা কি রয়ে গেছে? জি জি, এনি সিটিজেন অফ বাংলাদেশ, and not just a natural person, it could be a company, a partnership, anyone. বাট আমরা অনেক সময় শুনে থাকি এটা বেশ এক্সপেন্সিভ, লিগ্যাল ফিস, এই ধরনের কি কিছু ব্যাপার স্যাপার আছে? জি, অফকোর্স আছে। বেশি এক্সপেন্সিভ উইল ডিপেন্ড অন আপনি কি ধরনের উকিলের কাছে যাচ্ছেন। এগেন 5,000 টাকারও আছে, 5 লাখ টাকারও আছে, ওটার উপর ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার আমরা অনেক সময় দেখি, আমাদের মাননীয় হাইকোর্ট থেকে অনেক সময় রুল জারি করা হয়, এটাকে বলে স্বপ্রণোদিত রুল জারি করা। এটা কি তাহলে উইদাউট রিট পিটিশনে কি বিচারক নিজে থেকে কিছু বলছে? এটা ইটস বেসিক্যালি আমরা যে টার্মটা ইউজ করি ইংরেজিতে সুও মোটো রুল বলা হয়। উনি নিজের থেকে একটা রুল ইস্যু করছে। নর্মালি যেটা হয় যে আমার ক্লায়েন্ট একটা রিট মামলা দায়ের করছে, রিটে একটা প্রিলিমিনারি হিয়ারিং হয় যেটাকে আমরা মোশন বলি, তারপরে রুল ইস্যু করা হয়। রুল ইস্যু করার অর্থ সিম্পলি যে আদার সাইডকে নোটিশ দেয়া হয় যে এসে
শো কজ করো, কেন আমি এই অর্ডার তোমার বিরুদ্ধে দেব না, এটাকে রুল ইস্যু করা বলা হয়। তো অনেক সময় দেখা যায় যে সুমোটোই একটা কোর্ট রুল ইস্যু করে দিয়েছে। এগুলো সচরাচর হয়ে থাকে কি জনস্বার্থমূলক ব্যাপারগুলোতে, যে হয়তো কোনো আদালতের নজরে পত্রপত্রিকায় কোনো ঘটনা পড়েছে, তো ওই ঘটনার প্রেক্ষিতে আদালত তখন সুমোটো রুল ইস্যু করে যে এটা নিয়ে একটা শুনানি করা অত্যন্ত প্রয়োজন। সো ইট কুড বি এনি ঘটনা, ধরেন ইউনাইটেড এর ফায়ার ইনসিডেন্টটা, এই টাইপের কোনো ঘটনা ঘটে থাকলে হতেই পারে যে সুমোটো একটা রুল ইস্যু করবে যে কোনো কোর্ট। সবসময় যে মানে ফাইল করে কারো ফাইল করতে হবে তা নয়, কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু সুমোটো ইস্যু আ রুল। তাহলে সেক্ষেত্রে লিগ্যাল ফিস এবং আইনজীবী তারা কিভাবে কাজ করে? এটা তো কোনো ক্লায়েন্টের পক্ষ হয়ে কেউ করছে না, তাহলে এটা হাউ ডাজ ইট ওয়ার্ক? যে কোর্ট যখন সুমোটো রুল ইস্যু করবে তার অর্থ যে কোর্ট হয়তো সংশ্লিষ্ট যে পাবলিক অথরিটি গুলো আছে তাদেরকে বলছে কোর্টে এসে জবাব দিতে, যেটাকে বলি শো কজ। তখন সেই পাবলিক অথরিটিটা তো তারা তাদের লয়ার্স অ্যাপয়েন্ট করবেই সেই ব্যাপারে। ব্যারিস্টার রচনা, তাহলে কি দুটো পক্ষ দাঁড়ালে এখানে বিচারক এক পক্ষ অথবা কোর্ট এক পক্ষ এবং অন্য পক্ষ হচ্ছে যেই অথরিটি যেটা করে যে তখন অনেক লয়ার্সই আইদার নিজেদের সার্ভিস ভলেন্টিয়ার করে, যে এই পক্ষটা মানে এই সাইডের মামলাটা পরিচালনা করার জন্য তারা, বা কোর্ট অনেক সময় অ্যাপয়েন্ট করে থাকে যে আপনি করেন এই মামলাটা, সেটাও হয়ে থাকে। কিন্তু এগুলো ইউজুয়ালি জনস্বার্থমূলক বিষয় নিয়ে হয়, তো সো ওখানে এই মানে মানে যারা পিটিশনার তারা চার্জ করে না, এগুলো কোনো সার্ভিসই দিয়ে থাকে। আপনার ড্রিম প্রজেক্ট কি, যেটা আপনি করে যেতে চান এই জীবদ্দশায় for your next generation or generations after? যে আমি কিছু একটা করে যেতে চাই যেটা which is going to make me satisfied, the নাম কিছু একটা করে যেতে পারলাম, এমন কি কোনো ড্রিম প্রজেক্ট আছে? জি, honestly speaking, Arif, dreams keep changing and dreams তো everyday change হয়, but having said that, একটা মানে আমার ইচ্ছে আছে and এই ব্যাপার নিয়ে অনেকদিন ধরে কাজও করছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্বাস্থ্য খাত বা হেলথ কেয়ার সেক্টর, যেটা এইটার উন্নতি is one of the topics যেটা নিয়ে I feel very strongly about this. এই আমার বেশ কয়েক বছর ধরে যে জনস্বার্থমূলক মামলাগুলোও করছি, এগুলো কিন্তু বেশিরভাগই স্বাস্থ্য খাতের উপরে ফোকাসড। আর আমার সবসময় মনে হয়েছে, মানে কিছু পার্সোনাল কারণও আছে এছাড়াও, যে যখন আমরা স্বাস্থ্য সেবা নিতে যাই আমরা কিন্তু অত্যন্ত হেল্পলেস থাকি, কারণ দ্য নেচার অফ দ্য সার্ভিস যে ইটস এ প্রোভাইডার ইনডিউসড সার্ভিস। আমার টেকনিক্যাল এক্সপার্টিজ নেই, নলেজ নেই, আপনি ডাক্তার হিসেবে আমাকে যে অ্যাডভাইস দেবেন আমি কিন্তু প্রায় 99% কেসে ওটার উপর পুরোপুরি নির্ভর করব। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় স্বাস্থ্য খাতে অ্যাকাউন্টেবিলিটি আসাটা অত্যন্ত প্রয়োজন, এবং বাংলাদেশে একেবারেই নেই। মানে বাংলাদেশে যে আর আমাদের এই যে এই মহামারী তে আরো বেশি এক্সপোজড হয়ে গেছে দ্য ফ্রাজাইল স্টেট অফ দ্য হেলথ কেয়ার সেক্টর ইন বাংলাদেশ। মানে এখানে যে আরো অনেক কাজ করতে হবে, এবং আমি যে লাইনে যে পেশায় আছে এখান থেকে অনেক কাজ করার স্কোপও আছে, এটাকে আমি ফুললি ইউটিলাইজ করতে চাই, এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স টু দিস সেক্টর। কারণ এখানে প্রত্যেকটা মানুষ সাফার করছে। আপনার কাছে আপনি যতই কি বলবো এরকম এই যে এই মহামারী চলাকালীন, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ক্যান এফোর্ড the most expensive healthcare service in the world, ফ্লাইট সাসপেন্ডেড হয়ে গেলে তো আপনার বাংলাদেশের হাসপাতালেই যেতে হবে। তখন যদি সেই হাসপাতালের স্বাস্থ্য সেবার মানটা একেবারে আপ টু দ্য মার্ক না হয়, you will suffer. It doesn't matter if you're the richest person in Bangladesh at this point. So এর জন্য আমার মনে হয় যেটা সবাইকে এফেক্ট করে, এন্ড এখানে যেরকম বলতে গেলে অনেকগুলো বিষয় চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে যে the laws and policies in place that govern the healthcare sector, অনেক ঘাটতি আছে, এগুলো পূরণ করতে হবে। রোবাস্ট একটা মনিটরিং মেকানিজম করতে হবে। আমাদের দেশে এখন যেটা হয় যে ডিজি হেলথ সার্ভিসেস একটা লাইসেন্স দিচ্ছে একটা প্রাইভেট হাসপাতালকে, তারপরে কিন্তু হাত ঝাড়া দিয়ে ওনারা সিন থেকে বের হয়ে যাচ্ছে, এই কোনো ধরনের মনিটরিং হচ্ছে না প্রাইভেট হাসপাতালগুলো। সো একটা রোবাস্ট মনিটরিং মেকানিজম থাকতে হবে। থার্ডলি আমাদের যেটা প্রয়োজন, অ্যাকাউন্টেবিলিটি। কেউ যদি মেডিকেল নেগলিজেন্সে সাফার করে থাকে, দ্যাট হসপিটাল অর দ্যাট ডক্টর হ্যাজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল।
আর এই অ্যাকাউন্টেবিলিটির অভাবে কিন্তু আরেকটা খুব কি বলবো ডিস্টার্বিং ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি, যে মারধর করে ডাক্তার সাহেবকে মেরে ফেলছে, মারধর করে ভাঙচুর করছে হাসপাতালে। কারণ কি? কারণ মব জাস্টিস প্রিভেইল করে তখনই যখন অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মানুষ আইনকে নিজের হাতে তখনই নেয় যখন সে ভাবে যে আমার কোনো উপায় নেই, লাভ হবে না মামলা করে, লাভ হবে না পুলিশের কাছে গিয়ে। সো অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য থার্ড থিং। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে জনগণকে অ্যাওয়ার করা অ্যাবাউট দেয়ার হেলথ রাইটস অ্যান্ড ট্রেনিং অফ ডক্টরস, এথিক্যাল ট্রেনিং অফ ডক্টরস সাংঘাতিক প্রয়োজন। এই প্রত্যেকটা দিকে আমাদের সবাইকে যে যেভাবে পারি কাজ করতে হবে। মানে আপনাদের মতো যদি আমি মিডিয়ায় থাকি, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বিল্ডিং এ মিডিয়া ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। মিডিয়ার থেকে বড় রোল অ্যাওয়ারনেস বিল্ডিং এ নো ওয়ান ক্যান প্লে। আমাদের মতো আইন পেশায় থাকলে ল পলিসিতে চেঞ্জ আনাতে, জনস্বার্থমূলক মামলা ফাইল করে উই ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এনজিও গুলো অ্যাডভোকেসি এবং অ্যাওয়ারনেসে দে ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। সো আমরা সবাই নিজেদের জায়গা থেকে উই ক্যান প্লে এ রোল, এন্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু। যে আমার জায়গা থেকে যতটুকু করা যায় আমি এই স্বাস্থ্য খাতটা ইমপ্রুভ করাতে ডিভোট করতে চাই। তো একভাবে বলতে গেলে এটাই ইজ ওয়ান অফ মাই অ্যাসপিরেশনস ও ড্রিমস। খুবই ভালো লাগলো। আই উড সে অনেক খোলামেলা ভাবে অনেকক্ষণ আলাপ করতে পারলাম, অনেক বিষয়ে আলাপ করলাম, হালকা বিষয়গুলো তো আলাপ করলাম, তো অত্যন্ত ভালো লাগলো। অ্যান্ড আমার মনে হচ্ছে যে চ্যানেল 20 যে উদ্যোগটা নিয়েছে, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে খুব মানে এনরিচিং কন্টেন্ট আনার চেষ্টা করছেন, যেটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা দেশের বাইরে থেকেও যে দেশের কথা ভাবছেন, and that you carrying Bangladesh in your hearts, that itself is commendable, and I thank you for that, you and your wife for that.